ভ্রমণটা একরকম নেশার মতো। এই নেশা যার একবার পেয়ে বসে তার কাছে জীবন একটু বেশিই রোমাঞ্চকর। আর এই রোমাঞ্চের কারণেই আমরা যাচ্ছি পঞ্চগড়। যশোর রেলওয়ে স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হয়। ভোরের সূর্য উদিত হওয়ার সাথে সাথেই আমরা পৌঁছে যাই নীলফামারীর ডোমারে। মূলত পঞ্চগড় পর্যন্ত আমাদের ট্রেনের গন্তব্য থাকলেও এই ট্রেনটা ডোমার পর্যন্তই তার যাত্রা শেষ করবে। তাই তো আমরা এখানেই নেমে পড়লাম। সেখান থেকে বাই রোডে পঞ্চগড়। ভিডিওতে যে স্থানটি দেখছেন এটি হচ্ছে পঞ্চগড়ের ধাক্কা মারার মোড়। পঞ্চগড় শহরের প্রবেশ মুখ। সেখান থেকেই বাসে আমাদের যাত্রা তেঁতুলিয়া। দুপাশে বিস্তীর্ণ ধানক্ষেত, কিছু কিছু জায়গায় সমতলের চায়ের বাগান মাথা তুলে দাঁড়িয়ে আছে। বেশ চমৎকার একটি পরিবেশ, নির্মল আকাশ এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সব কিছু মিলেমিশে যেন একাকার। বাংলাদেশের পঞ্চগড় এলাকাতে যে চা বাগান দেখা যায় এটি বাংলাদেশের সিলেট বা চট্টগ্রামের চেয়ে একটু ভিন্ন। এখানে কোনো টিলা বা পাহাড় নেই, সমতল জায়গার উপরে ঠায় দাঁড়িয়ে আছে অসংখ্য চা বাগান। ভিডিওতে পার্শ্ববর্তী দেশ এবং জায়গার বিভিন্ন নির্দেশনা চিহ্নিত করা আছে। লাল সবুজের পতাকার মান সমন্বিত রাখার জন্য বাংলা বান্দা 0 পয়েন্টে স্থাপন করা হয়েছে দেশের সর্বোচ্চ পতাকা দণ্ড। এটি বাংলা বান্দা 0 পয়েন্ট, বাংলাদেশের সীমানার শেষ বিন্দু। আপনারা যে গ্যালারিটি দেখছেন এটি শহীদ মোমিন রিট্রিট গ্যালারি। বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের এখানে বসার ব্যবস্থা করা হয়। আমরা 0 পয়েন্টের এখানে কিছুক্ষণ থেকে বেশ কিছু ছবি এবং ভিডিও নিয়ে আবার রওনা হই তেঁতুলিয়ার পথে। অসংখ্য মানুষ প্রতিদিন এখানে আসে শুধুমাত্র 0 পয়েন্টের সাথে একটু ছবি বা ভিডিও নেওয়ার জন্য। বাংলাবান্ধা থেকে ফেরার পথে আবার দুপাশের ফসলি জমি আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে। জমিতে এখন সোনালি ধান। দৃশ্যটা বেশ উপভোগ্য। পাথরের প্রাচুর্যতা থাকায় এখানকার রাস্তাঘাটগুলো বেশ পরিচ্ছন্ন এবং উন্নত। ফেরার পথে আমরা কিছুক্ষণ বিরতি দিই হলুদ রঙের বাঁশঝাড় দেখে। সাধারণত এমন বাঁশঝাড় সচরাচর চোখে পড়ে না। তেঁতুলিয়ার বিখ্যাত চায়ের দোকান এটি। পর্যটক এবং স্থানীয় মানুষের কাছে এর যথেষ্ট সুনাম আছে। তাই তো সকাল বিকাল সবসময় এখানে মানুষের জটলা লেগে থাকে। তারপরে আমরা গিয়েছিলাম হোটেল বড় বিল্লা, যেখানে কাঁচা পাতার চা পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় প্রায় শতাধিক রকমের ভিন্ন ভিন্ন স্বাদের এবং লিকারের চা। সারাদিনের ক্লান্তি আপনার এক নিমিষেই দূর হবে এক কাপ চায়ের চুমুক দিলে। আমরা বড় বিল্লার যে চায়ের দোকান তার পাশে বসে লেকের সৌন্দর্য দেখে দেখে চা খাচ্ছিলাম। ফিরে আসার পথে আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে মোটা বাঁশের ঝাড়। বলা যায় বাংলাদেশে এই প্রজাতিটা আমার দেখা সবচেয়ে মোটা কোনো বাঁশের প্রজাতি, যার এক একটা বাঁশের ব্যাস হবে প্রায় 24 থেকে 25 ইঞ্চি। মজা করে না তাইলে কিন্তু জান একেবারে আদা মরা। দেখেন না মাছের সাইজ, একটা বাঁশ মোটামুটি তার ব্যাস কিন্তু অন্তত 3 ফুটের কাছাকাছি, প্রায় 3 ফুট। কল্পনা তো এটা আমার দেখা এত মোটা বাঁশ এটাই মনে হয় একমাত্র। আপনারা এরকম বাঁশ দেখেছেন কিনা কমেন্ট বক্সে জানাইন। এই যে দেখুন বাঁশের সাইজ দেখুন। এর উদ্দেশ্য ছিল মূলত হিমালয় কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ার পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা। এটি মহানন্দা নদী। বিকালের সময়
মহানন্দার বুকে সূর্যাস্ত এবং সকালে সূর্যোদয় দুটিই যেন আপনার মনকে পুলকিত করবে। কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছিলাম পূর্ব আকাশের দিকে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার অস্পষ্ট কিছু অংশ দেখা যাচ্ছে। এই অংশটাই মূলত সেই কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আবহাওয়া ভালো না থাকার কারণে কিন্তু আমরা পুরোটা দেখতে পাচ্ছি না। এইদিকেও একটা অংশ দেখা যায়, যদিও ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু সচক্ষে আমরা ভালোই দেখতে পাচ্ছি। যাই হোক, পঞ্চগড়ে আসা আমাদের সার্থক হয়েছে। আগামীকাল সকালে আবার আমরা ট্রাই করব। মহানন্দার তীর থেকে আমরা চলে আসি আই লাভ তেঁতুলিয়া পয়েন্টে। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি এবং ভিডিও নিই। তারপরে মাগরিবের নামাজের জন্য যাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র তেঁতুলিয়াতে। বিগত সরকারের আমলে সারা দেশে প্রায় 560টি এমন মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। রাতের আলোয় মডেল মসজিদের সৌন্দর্য বেশ উপভোগ্য ছিল। এটি হচ্ছে সেই বিখ্যাত তেঁতুল গাছ, যার নাম অনুসারেই মূলত তেঁতুলিয়া উপজেলার নামকরণ করা। আপনারা চাইলে জনপ্রতি বা রিজার্ভ ইজি বাইক ভাড়া নিতে পারেন। এখানকার মানুষ সহজ সরল, তবে দরাদাম করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। 3-4 ভাই গত কালকে আসছি যশোর থেকে, এবং এখন মোটামুটি অপেক্ষা করতেছি যে কখন ঠিক এই বরাবর কাঞ্চনজঙ্ঘার সর্বোচ্চ চূড়া দেখা যাবে সেই জন্য। আর মোটামুটি এই যে নদীটা বহমান, এটা হচ্ছে মহানন্দা নদী। নদীর ওই প্রান্ত ইন্ডিয়া এবং এই প্রান্ত যেখানে আমরা অবস্থান করছি এটা হচ্ছে বাংলাদেশের অংশ। দেখুন, সকাল হয়ে গেছে, তারপরেও চাঁদ মামা কিন্তু সমুজ্জ্বল। অসাধারণ একটা দৃশ্য। এই বরাবর কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। দেখা যাক, কপাল যদি ভালো থাকে তাহলে হয়তো বা তার সর্বোচ্চ চূড়া আমাদের দৃষ্টিগোচর হবে। টিউবে তৈরি এই জিনিসটা পাথর শ্রমিকরা মূলত এই নদী থেকে পাথর উত্তোলনের কাজে ব্যবহার করে। আনন্দ নদী থেকে সংগ্রহ করা পাথরের এরকম স্তূপ ওয়াকওয়ের চারপাশ দিয়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো কিন্তু এই এলাকার মানুষের রুটি রুজি এবং জীবিকার অন্যতম মাধ্যম। কুয়াশা ভেজা শরতের সকালে মহানন্দার পাশের সকালটা বেশ চমৎকার। মাথার উপরে এই টিউবগুলো নিয়ে পাথর শ্রমিকরা রওনা দিয়েছে নদীর দিকে। লক্ষ্য হচ্ছে নদী থেকে পাথর তুলে জীবিকা নির্বাহ করা। পৃথিবীতে বহু রকমের পেশা আছে। শুধুমাত্র স্যুট বুট পরেই শুধু অফিস করা যায় বা চাকরি করা যায় এমন না। জীবিকার তাগিদে মানুষকে অনেক সময় স্রোতস্বিনী নদীর বুকেও জীবন বাজি রেখে লড়তে হয়। আমাদের কাছে পাথর শ্রমিকদের এই জীবন নিছক শুধু ভিডিওর উপকরণ হলেও বাস্তবতা ভিন্ন। মহানন্দার তীর ঘেঁষে ফুটে থাকা এমন অসংখ্য বুনো ফুল তার সৌন্দর্য মেলে ধরেছে অকৃত্রিমভাবে, যেগুলো দেখলেই আপনার চোখ আটকে যাবে। এই মানুষগুলোর জীবন সংগ্রাম লেখা থাকে না কোনো ইতিহাসে, কিন্তু তারাই সভ্যতার সূতিকাগার। তারাই মূলত পাথর এবং পাথর সংশ্লিষ্ট জিনিস সরবরাহ করে আমাদের ইমারত তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। মহানন্দার এই নদীতে পার্শ্ববর্তী দেশ থেকে পানির সাথে পাথর এবং কুচি বালু চলে আসে। সেগুলো সংগ্রহ করেই তারা জীবিকা নির্বাহ করে। এখানকার মাটির গঠন দেখলে সেটা কিন্তু স্পষ্টতই প্রতীয়মান হয়, ভাঁজে ভাঁজে মাটি এবং বালি পাথর। এটি হচ্ছে তেঁতুলিয়ার ডাকবাংলো পয়েন্ট। মূলত সকালবেলা এখান থেকেই খুব সুন্দর ভিউটা দেখা যায় কাঞ্চনজঙ্ঘার। তাই তো হাজার হাজার দর্শক এবং শ্রোতা দর্শনার্থী এখানে এসে ভিড় জমিয়েছে। তাদের সবারই লক্ষ্য
কাঞ্চনজঙ্ঘার সবার লক্ষ্য দর্শন। হচ্ছে ঠিক এই পয়েন্টে ভাগ্য প্রসন্ন হলে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আমরাও সেই দেখতে পাবো। কাঞ্চনজঙ্ঘা। অনেকক্ষণ সেখানে অপেক্ষা করার পর একরকম নিরাশ হয়ে আমরা সবাই ফিরে এলাম। আজকের আবহাওয়া কুয়াশাচ্ছন্ন এবং আকাশ মেঘলা হওয়ায় কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটি আমরা দেখতে পারিনি। আমাদের মতো হাজারো দর্শক এখানে এসে ব্যর্থ হয়ে ফিরে গেছে। ডাকবাংলার মোড়ে বেশ কিছু ফটো ফ্রেম আছে, সেখানেই ছবি উঠে মানুষ তাদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এবার ফেরার পালা। আর ফিরতি পথে আমরা যাব মির্জাপুর শাহী জামে মসজিদ অটোয়ারিতে। এটি পঞ্চগড়ের অন্যতম একটি প্রাচীন এবং ঐতিহাসিক নিদর্শন। মুঘল আমলে নির্মিত এই মসজিদটির সঠিক নির্মাণ সন জানা যায়নি। ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদরা মনে করেন 1656 সালের দিকে জালালউদ্দিন নামক এক জনৈক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন এবং তার নাম অনুসারেই মির্জাপুর গ্রামের নামকরণ করা হয়। মসজিদের ভিতরটা অসাধারণ। প্রতিটি দেওয়ালে আছে পোড়ামাটির বিভিন্ন ফলক। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির কাতারের সংখ্যা 3, যেখানে প্রায় একসাথে শতাধিক লোক নামাজ আদায় করতে পারেন। তৎকালীন সময়ের মুঘল স্থাপনার বেশ কিছু নিদর্শন আমরা দেখতে পেয়েছি। মির্জাপুর থেকে এখন ফেরার পালা পঞ্চগড়। আবার প্রতিমধ্যে প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের একটি আম বাগান আমাদের দৃষ্টিগোচর হয়। হাজার হাজার আম গাছ এই বাগানে। আমাদের আজকের পর্বে এখন গন্তব্য নীলফামারী জেলার ডোমার উপজেলা থেকে সোজা তিস্তা ব্যারেজ। আর তিস্তা ব্যারেজে যাওয়ার বেশ কিছু মাধ্যম আছে। আপনারা চাইলে ভ্যান বা ইজি বাইক রিজার্ভ করে নিয়ে যেতে পারেন, চাইলে সিএনজিও রিজার্ভ করে নিতে পারেন। দুপাশে বিস্তীর্ণ ফসলি জমির বুক চিরে পিচ ঢালাই রাস্তা এগিয়ে চলেছে তিস্তা ব্যারেজের দিকে। তিস্তা ব্যারেজ মূলত তিস্তা নদীর উপরে নির্মিত একটি সেচ প্রকল্প। এটি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। 6.15 মিটার দৈর্ঘ্যের এই ব্যারেজটিতে 44টি গেট আছে। 1987 সালের দিকে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 90 থেকে 97 এর ভিতরে পুরো নির্মাণ কাজ শেষ হয়। এটি এই এলাকার মানুষের কাছে একটি আশীর্বাদের নাম। বর্ষায় অতিরিক্ত পানি এখান থেকে ধরে রেখে খালের মাধ্যমে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, এখন আছি তিস্তা ব্যারেজের উপরে। এই অঞ্চলের মানুষের কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই ব্যারেজ। এটি ব্যারেজের ভাটির দিক। প্রচণ্ড গতিতে পানি ছুটে যাচ্ছে নিচের দিকে। প্রতি বছর এখানে হাজার হাজার পর্যটক আসে শুধুমাত্র তিস্তা ব্যারেজ প্রকল্প দেখার উদ্দেশ্যে। তাই তো এখানে ছোটোখাটো একটি পিকনিক স্পটের মতো তৈরি করা হয়েছে। চাইলেই আপনারা ওয়াচ টাওয়ারে উঠে তিস্তা ব্যারেজ প্রকল্প এক নজরে দেখে নিতে পারেন। আবার আমরা চলে এলাম ডোমারে। দুপুরের খাবার শেষে আমাদের গন্তব্য বাড়ির পাড়ে। এটি রংপুরের মোড়। এখান থেকেই আমাদের ফিরতি যাত্রা শুরু হচ্ছে। আমাদের উদ্দেশ্য শশা গন্তব্য। যাত্রাপথে আমরা বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি যাত্রা বিরতি দিয়েছিল, সেখানকার কিছু অংশ আপনাদের সাথে ভাগাভাগি করলাম। 2 পর্বের এই ভ্রমণ ভিডিওতে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।